সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আব্বাসী ভাই আপনাকে। ধন্যবাদ মতি ভাই। আমার দেশের শিরোনাম হচ্ছে দ্বৈত নাগরিকত্বের ফাঁড়া কাটল অধিকাংশ প্রার্থীর, সাইবার সন্ত্রাসের কবলে উদীয়মান নারী নেত্রীরা। মানবজমিন গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান আপিলের শেষ দিনে ইসিতে দিনভর উত্তাপ। আমাদের সময় ভোটের মাঠে টিকে আছেন 2267 প্রার্থী। জিয়াউর রহমানের জন্মদিন আজ। দেশ রূপান্তর, 6 লাখ সরকারি চাকুরি দেবেন পোস্টাল বোর্ড, তদন্তের পাতায় তো দুর্নীতির ফিরিস্তি। কালবেলা কারা চায় নির্বাচন বানচাল, ক্ষণজন্মা এক রাষ্ট্রনায়কের জন্মদিন। খবরের কাগজ, আওয়ামী ভোটার নিয়ে টানাটানি, জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে। সময়ের আলো, ইসির উপর চাপ গড়াবে ভোটেও, এবার প্রত্যাহারের পালা। সংগ্রাম, প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবসম্মত ইশতেহারে মনোযোগ সবার। করতোয়া বৈধ হলেন আরও 419 প্রার্থী। প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে, অভিযোগ জামাতের। এই ছিল শিরোনাম। যে শিরোনাম থেকে আমরা দেখলাম নির্বাচন নিয়ে একটা উত্তাপ ছড়িয়েছে, বিশেষ করে এই যে কার মনোনয়ন বাতিল হবে, কারটা বৈধ হবে, এই নিয়ে আমাদের মাঝে দ্বৈত নাগরিকত্বের একটা কী ছিল, বেশ কিছু আলোচনা হয়েছে এইভাবে, এবং বেশ কিছু অনেকেরই মানে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ যেটা জানাইছে 2267 জন প্রার্থী নির্বাচনে বৈধতা করবেন, তবে 2 দিন আছে আরও, তারা প্রত্যাহারের সুযোগ পাবেন। প্রত্যাহার শেষে কত দাঁড়ায় সেটার জন্য আমরা অপেক্ষা করব। তবে নির্বাচন নিয়ে আপনি কি দেখছেন? নির্বাচন নিয়ে মতি ভাই আমি সোজাভাবে বলতে পারি যে এখনও হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে যদি প্রশ্ন না উঠে, আমি যদি রাজনৈতিক দলের এখানে প্রার্থী হয় তাহলে তো প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই করতেই পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কতটুকু এখানে হচ্ছে সক্ষমতা আছে সুষ্ঠুভাবে এখানে হচ্ছে একটা নিরপেক্ষ, একটা প্রশ্নতীত একটা নির্বাচন এখানে এই কন্ডাক্ট করার, এটার ব্যাপারে কিন্তু আমার যথেষ্ট শঙ্কা এখন দেখা যাচ্ছে যত দিন বাড়ছে। কেন আমি বলছি এখানে প্রথমতই হচ্ছে যে আপনার এখানে আমরা এখন হয়েছে কি আমাদের যে ভায়োলেন্স, এই ভায়োলেন্সটাকে আমরা এখন পার্ট অফ আর লাইফ হয়ে গেছে, আমাদের জীবনে একটা অংশ হয়ে গেছে। আমরা এখন এটার প্রতি কেমন যেন একটা সেন্সিটাইজড হয়ে গেছি, এক ধরনের একটা আমাদের বিকার হয় না। এবং নির্বাচনে আমরা এখন যে ওয়ার অফ ওয়ার্ডসটা দেখছি, বাকবিতণ্ডা দেখছি, এখন তো বিএনপি এবং জামাত নেতৃত্ব যে জোট, তো এই দুটোই তো হচ্ছে মূল এখানে হচ্ছে রাজনৈতিক শক্তি, যারা নির্বাচনের জন্য ওরা এখন ভোটারদেরকে ওরা তাদের কাছে আকর্ষিত করবে, ওরা মাঠে নামবে। কিন্তু আমরা দেখছি যে ওরা একজন আরেকজনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের হচ্ছে নিরপেক্ষতা অভাবের ব্যাপারে জামাতও প্রশ্ন করছে, বিএনপিও প্রশ্ন করছে। তো এক ধরনের আমি বলবো অবিশ্বাসে এখানে হচ্ছে একটা আমরা পরিবেশ দেখছি। এবং যদি এইরকম একটা পরিবেশ যদি চলতে থাকে, তাহলে নির্বাচন যদি কোনো মতে হয়ে যায়, এত বছর আমরা নির্বাচন থেকে আমরা এখানে হচ্ছে বঞ্চিত হয়েছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন, দামি ইলেকশন তো অনেক হয়েছে, এবং এখনও কিন্তু মানুষ ইঞ্জিনিয়ার্ড ইলেকশন বা রিগড ইলেকশন নিয়ে কিন্তু প্রশ্ন করছে। মানুষের আশঙ্কা যে কারচুপি নির্বাচন হতে পারে। এবং আপনি যদি মনে করেন বিএনপির সমর্থক হন, আপনি মনে করবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে জামায়াতে ইসলামীর প্রতি এখানে হচ্ছে সদিচ্ছা বেশি আছে। আপনি যদি জামায়াতের সমর্থক হন, আপনি মনে করবেন যে অন্তর্বর্তীকালীন সরকার দরকারের চেয়ে বেশি হচ্ছে যে বিএনপির প্রতি হচ্ছে যেখানে সদাচরণা করছে বা হচ্ছে আরও বেশি মেহেরবান হয়ে যাচ্ছে। তো এই যে এখানে অবিশ্বাসের যেটা পরিবেশ হচ্ছে, তার মানেই হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একেই তো হচ্ছে যে নানান প্রশ্নে প্রশ্নবিদ্ধ, এবং এখন হচ্ছে যে যদি এখানে হচ্ছে আপনার ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা না থাকে,
আপনি যে ইম্পার্শিয়াল, আপনার যে নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন থাকে এবং এটা যদি মূল রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই প্রশ্নগুলো ঘোরপাক করে, তাহলে কিন্তু সমস্যা। আপনি বলতে পারেন রাজনীতি এখানে নির্বাচনের আগে এটা হচ্ছে প্রেশার ট্যাকটিক। যদি প্রেশার ট্যাকটিক হয়ে থাকে তাহলে আমি বলবো দুটো রাজনৈতিক জোটই, দুটো রাজনৈতিক দলই হচ্ছে যেখানে হচ্ছে ভুল রাস্তায় গিয়ে যাচ্ছে। কেন? এটা হচ্ছে যে আপনার সাধারণ জনগণ যারা নির্বাচনে ভোট দিবে, তাদের হচ্ছে এখানে এদের বাংলাদেশের ভাগ্য এখানে ডিটারমাইন করার জন্য, নির্ধারণ করার জন্য তাদের মধ্যেও কিন্তু সংখ্যাটা সৃষ্টি করা হচ্ছে। এবং আরও যেটা আমি ভয়ঙ্কর দেখি হচ্ছে যে এখানে নিউজ পেপারে বা সোশ্যাল মিডিয়াতে এই প্রত্যেকটি দল, জামায়াতে ইসলামের কিছু প্রার্থী দেখা গেছে এবং হচ্ছে বিএনপিরও যেখানে প্রার্থীরা যে রাজনৈতিক মাঠ সমাবেশে একজন আরেকজনের প্রতি যে হিংসাত্মক যে বক্তব্যগুলো দিচ্ছে, এটা কিন্তু মোটেও আমি বলবো না যেটা শোভন। এবং এটার জন্য পরে আবার এখানে হচ্ছে প্রার্থীরা হচ্ছে যে আবার ক্ষমা প্রকাশ করছে এবং তখন হচ্ছে ইলেকশন কমিশনের যে একটা বলিষ্ঠ যেটা ভূমিকা, এটার ব্যাপারে কিন্তু প্রশ্ন উঠছে। দেখুন, একটা নির্বাচন করাবে হচ্ছে মূল যেখানে ইনস্ট্রুমেন্ট হবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের মধ্যে আপনি দেখছেন হচ্ছে দুটো দলই কিন্তু চাপ দেওয়ার চেষ্টা করছে। এই যে দ্বৈত নাগরিকত্বের এই প্রশ্ন ধোঁয়াটা যে উঠানো হলো, লাস্ট মোমেন্টে কেন করা হলো? এটাও তো হচ্ছে পলিটিক্যাল একটা মাডস্লিংকিং। যদি তাই হয় তাহলে তো প্রশ্ন হতে পারে যে আপনার হচ্ছে যে আগের সরকারের আমলে, আওয়ামী লীগের সরকারের আমলে সেখানে তো দ্বৈত নাগরিকত্বের প্রশ্নটা আছে। বা আপনি যদি দেখুন অন্তর্বর্তীকালীন সরকারে এখানে অনেকেই ছিলেন হচ্ছে প্রবাসী বাংলাদেশি, তারা যদি দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে কি থাকবে না এটা হচ্ছে ওনারা বলবেন। কিন্তু আমাদের সরকারি কিন্তু এখানে গ্যাজেট অনুযায়ী হচ্ছে যে আপনি যখন কোনো সরকারি এখানে দায়িত্বে আসবেন, তখন কিন্তু আপনার কিন্তু পাসপোর্টটা কিন্তু আপনি এখানে সারেন্ডার করবেন। তো এখন এই নিয়মটা কি ফলো করা হয়েছে? তো এই প্রশ্নগুলো কিন্তু, এই জটিলতাগুলো কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং আমি বলবো কিছু কিছু পরিস্থিতি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারও ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কিন্তু সৃষ্টি করছে। এবং আমি যেটা বারবার বলবো, মানুষ বিরক্ত হলো আমার এখন তো নির্বাচন কমিশনের দায়িত্ব বেশি, নির্বাচন কমিশন তো সেই দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশন কিন্তু আমরা মনে করছি প্রোঅ্যাক্টিভ না, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ। রাজনৈতিক দলগুলো হচ্ছে তার কাছে দাবি দেওয়া নিয়ে আসছে, তারা রেসপন্ড করছে। কিন্তু ইলেকশন কমিশনের যে বলিষ্ঠ যেখানে একটা ভূমিকা এখানে পালন করা উচিত, সেটা তো আমরা এখনো আপাতত তারা ঘোষণা দিয়ে বললেন জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন হবে না। তাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 20 তারিখে নির্বাচন হচ্ছে কোন আইনে? আমি তো আপনি তো আমি যেটা বলছিলাম এটাকেই হচ্ছে যে এটা সম্পূরক হিসেবে আপনার বক্তব্যটা আমি দিতে পারি, এটাই তো এখানে কথা। এবং আপনার এখানে ইলেকশন কমিশনে এখানে যে রুলসগুলো আছে, নিয়মাবলী আছে, সেটার ব্যাপারে তো এখানে হচ্ছে যে অনেক প্রার্থীদের নিয়ে তো এখানে হচ্ছে এটার ভায়োলেশন করা বা এই নিয়মগুলোকে তোয়াক্কা করা কিন্তু অভিযোগ হচ্ছে। তো বিএনপির লোকরা বলছে ইলেকশন কমিশনে জামায়াতের এখানে হচ্ছে জামায়াতে ইসলামের এখানে প্রভাব বেশি। মির্জা ফখরুলের তো বক্তব্যে তো উনি দলের নাম নেন নাই, হচ্ছে একটি দল। এখন উনি এখন নির্বাচনে এত কাছাকাছি এসেও কেন জামায়াত ইসলামীর নাম মুখে নিতে পারছেন না, এটা ওনার ব্যাপার। আবার জামায়াত ইসলামী তো এখানে আবার একই পাল্টাপাল্টি অভিযোগ আজকেও করেছে। তাহলে ইলেকশন কমিশন কেন হচ্ছে যে ওরা এমন এখানে হচ্ছে কিছু ক্লিয়ার স্টেপস দিচ্ছে না যেখানে মানুষের মন থেকে এই সংখ্যাটা দূর হচ্ছে না? প্রশ্ন এখানে এটা থেকেই যাচ্ছে না। এখন নির্বাচনটা তো মানে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হাতে তো অনেক ক্ষমতা। আইনত যেভাবে ম্যাজিস্ট্রেটকে প্রার্থীরা ধমকাচ্ছেন ওরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখলাম তো কোনো অ্যাকশন তো দেখলাম না। এবং অ্যাকশন না এখানে বলা হচ্ছে, এখানে আমি বলবো যে আপনার এখানে ম্যাজিস্ট্রেটরা অনেক ধরনের হচ্ছে যে ওরা বেশ নরমভাবে এবং কনসিলিটরি ভাবে এখানে অ্যাপ্রোচ করছে, কিন্তু এটা কাম্য নয়। আমরা তো 91 বা 96 সালেও যে নির্বাচনগুলো যেখানে দেখলাম বা 2001 সালেও নির্বাচনগুলো দেখলাম, সেখানে কিন্তু ইলেকশন কমিশনের কিন্তু আরও প্রোঅ্যাক্টিভ রোল ছিল। এই ভূমিকাতে কেন এখনো অবতীর্ণ হতে পারছে না? এটা কি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, নাকি হচ্ছে আপনার সদিচ্ছার অভাব, নাকি হচ্ছে আপনার এই রাজনৈতিক দলগুলোর উপর কনফ্রন্ট করতে হতে এক ধরনের সীমাবদ্ধতা? তাইলে তো সকাল বিকাল তারা কাউকে না জেতাচ্ছেন। এই যে নির্বাচনে শোনা যায় যেটা বাইরে যেটা আসে খবর, এটা তো হওয়ার কথা না। তো এই অবস্থায় একটা জাতীয় নির্বাচন এবং ঘটনাবহুল নির্বাচন, এই নির্বাচনটা যদি এইভাবেই আপনার ছেড়ে দেওয়া হয়,
তাহলে যা হবার তাই হবে, না, এই যা হবার তাই হবে, এই কলঙ্কিত এটা ইতিহাস লেখা হবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন তো এখানে দরকার নাই। তাহলে তো শেখ হাসিনার এখানে আওয়ামী লীগের যেখানে দোসররা বা আওয়ামী লীগের সমর্থক, দোসর বলবো না, কিন্তু যারা হচ্ছে অন্ধ সমর্থক, তারা বলবে তো শেখ হাসিনার আমলে ভালো ছিল, দামি নির্বাচন এখানে দিচ্ছিল, এখানে প্রশ্নবিদ্ধ নির্বাচন করছে। আমাদের বিশ্বাস ছিল, ধারণা ছিল, যে আমাদের প্রত্যাশা ছিল যে অবস্থার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন গঠিত হলো, এরা অন্তত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত যা খবরাখবর, তাতে তো মনে হয় না যে তারা সেই দায়িত্ব পালন করতে পারবেন, কারণ তারা প্রতিনিয়ত এক একটা অভিযোগে তারা বিদ্ধ হচ্ছেন এবং এটার থেকে বেরিয়ে আসার কোনো পথ আমরা দেখছি না। এই যে ধরেন আপনার পোস্টাল ব্যালট, যেটা মানে বাইরের দুনিয়ায় মিডল ইস্টে যেভাবে পাওয়া গেছে, এটা তো বাতিল হওয়া জরুরি, কারণ এই ব্যবস্থা রেখে ইলেকশন করলে তো মামলা হবে, মকদ্দমা হবে। যে দলই নির্বাচন যদি হয় এবং ওর নির্বাচনে যদি তাদের আশানুরূপ এখানে ফল না অর্জন করতে পারে, তাহলে তো ওরা কারচুপি এখানে অভিযোগ তুলবে। হ্যাঁ, তো পরিষ্কার হয়ে যাবে তখন। এবং আপনি যদি মনে করেন ব্যালটের চিহ্ন কোথায় এখানে সবার উপরে দেওয়া হচ্ছে, বা এটা হচ্ছে যে মিসলিডিং, এখানে প্রেফারেন্স দেওয়া হচ্ছে, তাহলে তো, এবং এটার সাথে একজন নির্বাচন কমিশনার জড়িত, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা তো নেওয়াই হয় নাই। মানে সিইসি এখন পর্যন্ত নীরব আছেন, মুখে কিছু বলছেন না তিনি। না, এইভাবে মুখে কুলো পেটে দিলে তো মানুষের মনে শঙ্কা তো জাগবে, মানুষের মনে এখানে হচ্ছে আশঙ্কা জাগবে, এবং মানুষ কিন্তু তাহলে এখানে এই সমালোচনাতে আরও সরব হবে। যাই হোক, এখন তারা ওই যেটা গতকাল মানে এই রাতে সন্ধ্যার দিকে যেটা হলো, এখন যারা ওই বিদেশি নাগরিক বলেন বা অন্যান্য ঋণ খেলাপি বলেন, এই অভিযোগে অনেকেরই মানে কি মনোনয়ন বাতিল হয়েছে, অনেকের বৈধ হয়েছে। কিন্তু আইন তো নতুন না, আইন তো পুরনো। তো কিন্তু এর আগের সরকারের সময় এই আইনগুলো কোথায় ছিল? আগের সরকারের আমলে, আওয়ামী লীগের সরকারের আমলে, হ্যাঁ, তো আগে আওয়ামী লীগের সরকারের আমলে তো হচ্ছে নির্বাচন যে হতো, ওই নির্বাচনের তো মানে কতটুকু জোচ্চুরি হবে ওটাই লিমিটটা নিয়ে মানুষের প্রশ্ন ছিল। জোচ্চুরি হবে আমরা যে ধরেই নিতাম, রাতের ভোট হবে না ভোরের ভোট হবে, ওইটাই হচ্ছে প্রশ্নটা। কিন্তু নিয়মগুলো তো এই 91 সাল থেকে আছে। এটা এখানে হচ্ছে প্রয়োগের ব্যাপার, এবং প্রয়োগ করার সদিচ্ছার ব্যাপার। এবং আপনার ইলেকশন কমিশন যখন হচ্ছে সুপ্রিম অথরিটি হয়ে যায়, যখন ইলেকশন ফেজের সময়, নির্বাচন যখন কাছাকাছি আসে, তখন ওরা কি খুব এফেক্টিভলি এটা কমিউনিকেট এবং কোঅর্ডিনেট করতে পারছে সশস্ত্র বাহিনীর সাথে, পুলিশের সাথে এবং বিউরোক্রেসির সাথে। এখন ওদের কি এফেক্টিভ কোঅর্ডিনেশনটা হচ্ছে না কিনা, এখন এটারই তো হবে প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং। তখন নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পাদন হয়, তাহলে বুঝবো যে এফেক্টিভ কোঅর্ডিনেশন হচ্ছে। কিন্তু যদি নির্বাচন যদি সুষ্ঠুভাবে যদি এখানে না হয়, তাহলে বুঝবো যে আমরা এখানে এফেক্টিভ কোঅর্ডিনেশন হচ্ছে না। কিন্তু পুরা জাতি তো এত এখানে 1400 এখানে যে তরুণ তরুণী যারা এখানে যে রক্ত দিয়েছে, যারা শহীদ হচ্ছে জুলাই অগস্টে এখানে 2024 সালে গণবিপ্লবে বা গণজাগরণে, তারা তো এইরকম একটা এখানে প্রহসন দেখার জন্য তো এটা করে নাই। এটা কিন্তু খুবই এটা আপনি দেখেন সরকারের মধ্যে দায়িত্ব সম্পন্ন এখানে কর্মকর্তারা এখনো তাদের মুখে মব কথাটা বলতে তারা নারাজ। তাহলে এটা কি এখানে আপনি যখন ওদেরকে প্রশ্ন করা হচ্ছে, যখন হচ্ছে যে আপনার ডেইলি স্টার, প্রথম আলো, আপনারা ওদের নিউজ কভারেজ বা ওদের বায়াসে দিয়ে আপনার প্রশ্ন থাকতেই পারে, যে কারো থাকতে পারে, কিন্তু তা বলে আপনি হচ্ছে একটা বেসরকারি এখানে সম্পত্তি এভাবে আগুন লাগিয়ে দেবেন? আপনি ছায়ানট উদিচে আগুন লাগিয়ে দিবেন? আপনি মাজার ভাঙবেন? আপনি হচ্ছে যে মানুষের এখানে কি বেশভূষা হবে তা জোর করে আপনি করবেন? ধানমন্ডিতে এখানে তো নিউজে আসছে, এখানে একটা ছেলে ফুটবল প্র্যাকটিস করার পর সে হাফ প্যান্ট পরে সে এখান থেকে আসে। ফুটবল পরলে তো হাফ প্যান্ট পরেই তো মানুষ প্র্যাকটিস করবে। তো ওখান থেকে তাকে দুজন যুবক তাকে হেনস্থা করেছে। হামেশা এটা হচ্ছে। নারীদের উপরে তো এখন আরও বেশি এখানে অনলাইন হ্যারাসমেন্ট হচ্ছে। ডক্টর ইউনূসের যারা হচ্ছে যে বলবো একনিষ্ঠ সমর্থক, যারা শেখ হাসিনার দমন পীড়নের সময় পশ্চিমা বিশ্বে ডক্টর ইউনূসের পিছনে দাঁড়িয়েছিল, তারা কিন্তু তাদের এখানে কিন্তু তাদের যাদের ওইরকম যে সিম্প্যাথেটিক নিউজ পেপার, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, আচ্ছা আপনি যুক্তরাষ্ট্রের কথা বাদ দেন, আপনি ইকোনমিক্সের দিকে যান, বা আপনি এখানে টাইমসের দিকে যান, বা আপনি এখানে ইউরোপে এখানে নিউজ পেপারগুলো যান, লেমন বা এগুলো সব জায়গায় তো এখানে কভারেজটা তো বাংলাদেশের প্রতি ফ্ল্যাটারিং না। তো এবং ডক্টর ইউনূসের যেখানে
ক্রেডিবিলিটি যেটা আছে, ডক্টর ইউনূসের যেটা উনি ওখানে কষ্টে এখানে ওনার নিজের নামও এখানে উজ্জ্বল করেছেন, বাংলাদেশের নামও উজ্জ্বল করেছেন, কিন্তু এখন উনি যদি এখন উনি ওনার পুরো ক্রেডিবিলিটি স্টেক করেছেন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য। বলছে যে বাংলাদেশের ইতিহাসে সর্বকালীন সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে। কিভাবে? কিন্তু আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু বিশ্বাস করলেই তো হবে না। আপনার তো শুধু মুখের কথাতে হবে না, আপনার কাজ দিয়ে তো প্রমাণিত করতে হবে। কাজে তো আমি প্রমাণ তো আমি দেখছি না এখানে, এবং আমি শুধু দেখছি না এখানে বললে হবে না। আপনার এই যে নির্বাচনের মধ্যে এখনো কিন্তু এখানে আমি বারবার বলছি এফেক্টিভ ইন্ট্রা গভর্নমেন্ট এজেন্সিদের মধ্যে কোঅর্ডিনেশন হচ্ছে না কিনা এটা এখনো প্রশ্নবিদ্ধ। এবং তার সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকার এখন হচ্ছে একমাত্র ওদের প্রায়োরিটি হওয়া উচিত নির্বাচনটা সুষ্ঠুভাবে কীভাবে সম্পাদন করা যায়, নির্বাচনটা কিভাবে নিরপেক্ষ একটা ভূমিকা পালন করা যায়। এবং নিরপেক্ষ এই নির্বাচনের উপর যেহেতু সারা বিশ্বের চোখ আছে, দ্য আইজ অফ দ্য ওয়ার্ল্ড আর অন আস, দে আর ওয়াচিং আস, তখন এই নির্বাচনটাকে হচ্ছে একেবারে লেজিটিমেট করা, একেবারে ক্রেডিবল করা। এই সময় হচ্ছে তাদের প্রায়োরিটি কি আছে, আপনার আইদার হচ্ছে ফরেন ডিল সাইন করা, বা হচ্ছে আপনার প্রতিবেশীদেরকে এখানে সাথে এক ধরনের আমি বলবো হচ্ছে যে প্রতিবেশীদের সাথে এখানে সম্পর্ক খারাপ করার জন্য একটা ট্রাম্প কার্ডটা খেলা। এইগুলো কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি না। আপনি এখন কেন এখানে হচ্ছে মিলিটারি এখানে ডিলস বা এখানে লিজিং এর, এখানে হচ্ছে পোর্ট লিজিং এর মতো জিনিসে চলে যাবেন মানুষ এখানে? তাহলে আর নির্বাচন করে নির্বাচিত সরকার যেই হোক, বিএনপি হোক, জামায়াত ইসলামী হোক, তাদের হাতে কি থাকবে? রেখে যাচ্ছেন না, তাদের হাতে কি থাকবে? মানুষের যে জননির্বাচিত এখানে প্রতিনিধি আছে তাহলে ওরা কি করবে? যদি আমি দেখি অনেক সময় এই কথা বলে অনেকে বলে কেন না অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে, কেন রাজনৈতিক সরকারগুলো হচ্ছে সব চোর। সরকার তো আমাদের দেশে গণতন্ত্রেরই দরকার নেই, গণতন্ত্রের যে এই প্রহসনেরই দরকার নেই। তাই তো, চীনে তো গণতন্ত্র নাই। আমি আপনাকে খুব সোজাভাবে বলছি, আমরা একসাথে আমরা চাই, গণতন্ত্র চাই আমরা, গণতন্ত্রে, কিন্তু গণতন্ত্র করলে আমরা জবাব দিতে আমরা দিব না। এই অন্তর্বর্তীকালীন সরকারের এখানে যে এখানে মবের নামে যে উচ্ছৃঙ্খলা হয়েছে, স্বাধীনতা মানেই তো এখানে স্বেচ্ছাচারিতা না হয়েছে, মানে কি হচ্ছে তো। এবং ওটাকে আইদার ওরা হচ্ছে কন্ডোন করছে, বা হচ্ছে রক্তচক্ষে দেখিয়ে বলছে যে মবকে যদি এখানে মব কথাটা ব্যবহার করলেই হচ্ছে যে জুলাই অগস্টে এখানে হচ্ছে চেতনার বিরুদ্ধে আছে। এটা কিভাবে সম্ভব? তাহলে একই তো আমি পুনরাবৃত্তি শুনছি। আওয়ামী লীগের যখন এখানে হচ্ছে শেখ হাসিনার সরকারের আমলের জন্য আমরা সবাই সমালোচনা করেছি, রেকর্ড আছে, এখানে মানুষ দেখে নিতে পারে। এখানে শুধু এখানে তো বট হয়ে এখানে এসে এখানে অনলাইনে তো এখানে উল্টাপাল্টা বানিয়ে বললেই তো হবে না। তখন তো ওই সময় তো যখন আওয়ামী লীগকে যখন এখানে ক্রিটিসাইজ করা হতো, কি বলা হতো? সিআইএর এজেন্ট। আওয়ামী লীগকে যখন ক্রিটিসাইজ করা হতো বলা হতো পাকিস্তানের এজেন্ট, কেন যখন ওদের পলিসিগুলোকে ক্রিটিসাইজ করা হতো, বা বলা হতো মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী। তাহলে আমাদের পরিবর্তনটা কোথায় হলো? এটা হচ্ছে এই প্রশ্নটা আমাদের কাছে থাকতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেখানে সবসময় বলা হচ্ছে যেটা এটা তো একটা দলীয় সরকার না, এটা তো একটা রাজনৈতিক সরকার। এটা তো এখানে এটা তো ইটস নট ডিভয়েড অফ পলিটিক্স, এবং দে আর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল অফ বাংলাদেশ। সেই জবাবদিহিতা কই? জবাবদিহিতা না হলে জবাবদিহিতা এখানে ওই পরিবেশটা সৃষ্টি করতে হবে। একজন কি উপদেষ্টা কি আপনি কি আজ পর্যন্ত কি রিজাইন করেছে যে না আমি ডেলিভার করতে পারছি না, আমি চলে যাই? আমরা একটা টিম বা টিম স্পিরিটটাকে মেনটেন করার জন্য তো আপনার দেশের তো আপনি গভর্নেন্স সাফার করতে পারেন। এই কালচার তো বাংলাদেশে নাই। তাহলে কালচার পরিবর্তন করতে হবে। এতগুলো তরুণী কিসের জন্য তাদের প্রাণ বিসর্জন করলো? আমরা যে জেনজি রেভলিউশন বলছি, আর জেনজির পিছনে তাদের বাপ্পারাও ছিল, দাদা দাদিও ছিল, নানা নানিও ছিল, সাধারণ মানুষও ছিল। তা ছিল তো তাহলে এই সাধারণ মানুষের প্রত্যাশা কি সবসময় কিভাবে বঞ্চিত হতে হবে? আর অন্তর্বর্তীকালীন সরকারকেও আমি দোষ একা দিব না। এটার জন্য আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের এখানে প্রশ্ন এখানে আছে ওদের কাছে, যে আপনারা যে দিন বদলের কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন, গণভোট এটার ব্যাপারে এখানে এত শুনানি হলো, করদাতার টাকা তো খরচ হয়েছে, সাধারণ মানুষের তো টাকা খরচ হয়েছে। তো ওখান থেকে যে এই গণভোটে এখানে এখন হ্যাঁ না ভোটের জন্য আপনি এখন হচ্ছে হ্যাঁ না ভোটের উপর এত আলাপ আলোচনা হলো, কারণ হ্যাঁ না ভোটের নিয়ে কোনো কথাই শোনা যাচ্ছে না। তো এত বড় যে আপনি যে মনুমেন্টাল যে ভালো ভালো অনেক রিফর্মসের কথা আছে, সংস্কারের কথা আছে, দরকারও আছে, কিন্তু এই রিফর্মসের উপরে এখানে প্রায়োরিটিটা এখানে মানুষ এখানে সরে গেল না।
আমি কিন্তু এখানে প্রশ্নগুলো কিন্তু এখনো থাকে, তাহলে হু ইজ ইন চার্জ? সেই এবার আসি আপনার আপনার যেটা কিতে স্থবির অর্থনীতি, ব্যবসায় অনিশ্চয়তার কালো মেঘ। এটা তো বিগত 16 মাস ধরে বলছি যে আপনার যতক্ষণ রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না, পলিটিক্যাল স্টেবিলিটি যখন থাকবে না, ততদিন আপনার বিদেশি বিনিয়োগের কথা তো ভুলেই যান। দেশি ব্যবসায়ীরাও কিন্তু বড় ঝুঁকি নিবে না বিনিয়োগ করে, কর্মসংস্থান হবে না, মূল্যস্ফীতি কমেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই উপদেষ্টা বলেন এবং খুব মানে আবেগে নিয়ে বলেন, দেশের যে অবস্থা ছিল আমরা সেইখান থেকে তো আমরা অনেকটা এখানে টেনে নিয়ে আসি। হ্যাঁ, আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের শেষের 5-6 বছর সীমাহীন লুটপাট করেছে। সামষ্টিক অর্থনীতির যে এখানে মানে অস্থিতিশীলতা ছিল, যে এখানে আপনার ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি ছিল, ওগুলো কোনো মতে এখানে এটাকে স্টেবিলাইজ করেছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে এখানে স্টেবিলাইজ করেছে, আমাদের টাকার এখানে অধপতনটা ডলারের এগেনস্ট এটাকে থামিয়েছে, কিন্তু চড়া দামে IMF এর কাছ থেকে লোন নিয়ে। এবং হচ্ছে কি আপনার ব্যবসা বাণিজ্য ওই রকমভাবে বাড়ে না। আপনি সাধারণ মানুষের সাথে কথা বলেন, আপনি তো আরও অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেন, আমরা বলি ব্যবসার কথা বাদ দেন, সাধারণ মানুষের যারা এখানে ছোট ছোট এখানে দোকান দেয়, ছোট ছোট ব্যবসা করে, তাদের এখানে তাদের কি খুব বেশি কি তাদের এখানে ওরা স্বস্তিতে আছে? নেই। এবং যে মূল্যস্ফীতি কমেছে, খুব তো কমে নেই, 8.5% এখনো আছে। শ্রীলঙ্কাতে তো এখানে 2% নিচে নামিয়ে আসছে এখানে মূল্যস্ফীতি। ওরা করতে পারলো, আমরা করতে পারলাম না। এত বাঘা বাঘা অর্থনীতিবিদরা ওখানে তাহলে ওখানে বসে অন্তর্বর্তীকালীন সরকারে করছেটা কি? আমার এটা কিন্তু সাধারণ মানুষের এখানে প্রশ্ন আছে। এবং রাজনৈতিক দলগুলোরও এখানে কি ক্লিয়ার ম্যানিফেস্টো আছে নাকি না? মুখে বললাম যে আমি 50 লাখ টাকা, যে 50 লাখ চাকরি সৃষ্টি করব, 1 কোটি চাকরি সৃষ্টি করব, কিন্তু এই মুখের কথাতে কিন্তু এখন সাধারণ মানুষ ভুলবে না। তরুণদের চোখ খুলে গেছে এবং তারা সংঘর্ষ করতে শিখেছে। এমনকি বলতে হয় যে এমনকি যদি এনসিপিও মনে করে যে তারা হচ্ছে যে তাদের জন্যই হচ্ছে রেভলিউশনটা হয়েছে, এই যেখানে সরকার বিপ্লব হয়েছে, তারা কিন্তু চরমভাবে বলবো যে এখানে হচ্ছে এই আত্মবিস্মৃতিতে ভুগছে। আওয়ামী লীগ তো মনে করেছে যে মুক্তিযুদ্ধের জন্য তারাই একমাত্র দল। আজ কি হয়েছে? তো আমার মনে হয় যে মানুষের সাথে সাধারণ মানুষের চাওয়া পাওয়া থেকে ওটাকে রেকগনাইজ করা এবং সাধারণ মানুষের সাথে এখানে কানেকশনটা মেনটেন করা এবং সাধারণ মানুষের আশা প্রত্যাশাকে প্রতিফলন করাটাই হচ্ছে দরকার। এবং সুষ্ঠু নির্বাচন সম্পাদন করার জন্য যা যা সঠিক পদক্ষেপ নেওয়ার, এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং ইসি নেক, তাহলে দেশও উপকৃত হবে, আমরা উপকৃত হব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মূল্য আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।